বিএনপির বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সবই অপরাধের কারণে বললেন প্রধানমন্ত্রী। কৃষিখাতের উন্নয়নে কৃষক লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান। তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। নিম্নমানের শরবত পানে স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীর মানুষ। তরমুজ গরুর মাংসের পরে এবার ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে বরিশালের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ডাব। মূল্য নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলে। ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া ইরাকেও বিস্ফোরণ, 3টি ড্রোন ধ্বংস করেছে ইরান। যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, সবই অগ্নিসন্ত্রাসের মতো অপরাধের কারণে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি কৃষি খাতের উন্নয়নে কৃষক লীগ নেতাকর্মীদের আরও বেশি ভূমিকার প্রত্যাশা করেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরেন সরকার প্রধান। ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি। আমাদের মাছ উৎপাদন, আমাদের গবেষণায় যেমন ফসল উৎপাদন বেড়েছে, সেই সাথে সাথে আমাদের মাছের উৎপাদনও বেড়েছে। 21.30 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হতো, এখন 53.14 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 2.5 গুণ মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ সবসময় কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে বিএনপি কখনো কৃষিতে মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আর খাদ্য নিরাপত্তার সাথে আমাদের পুষ্টি নিরাপত্তা দেওয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে থাকে। আমরা সরকার আসার পরে আমাদের প্রথম পদক্ষেপ ছিল ওই যে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য খাতে, সেটাকে পূরণ করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। পার্লামেন্টে যেদিন আমরা ঘোষণা দিলাম যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের যে খাদ্য চাহিদা আমরা তার থেকে বেশি দানাদার খাদ্য উৎপাদন করতে পারি। যেদিন এই ঘোষণাটা দিলাম, খালেদা জিয়া পার্লামেন্টে বিরোধী দলের চেয়ারে বসা, তাদের এটা খুব মনোপুত হলো না। বিএনপির তখন সাবেক অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান, সে উঠে দাঁড়িয়ে বলল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলো কোনো রাজনৈতিক নয়, সবগুলি সহিংসতা আর দুর্নীতির মামলা উল্লেখ করে বিচার কাজ দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন সরকার প্রধান। জিয়ার ক্ষমতা দখলের পর থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছেন, স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। খুলনা, চট্টগ্রাম, ফরিদপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তীব্র গরমে ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। বেড়েছে হিটস্ট্রোক, ডায়রিয়া, হাঁপানি সহ নানা রোগের প্রাদুর্ভাব। অবশ্য আবহাওয়া অফিস বলছে শীঘ্রই কমতে পারে তাপমাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সারা দেশে বেশ কয়েকদিন ধরেই চলছে তীব্র থেকে মাঝারি তাপদাহ। চোখ ঝলসানো সূর্যের প্রখরতা জানান দিচ্ছে কতটুকু বেড়েছে তাপের পারদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অসহনীয় গরমের তীব্রতা। খুলনায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। দুপুর হতেই তেতে উঠছে সূর্য। তীব্র গরমে শরীর থেকে দরদর করে ঝরছে ঘাম, গলা শুকিয়ে প্রাণ যেন ওষ্ঠাগত। এমন অবস্থায় অতিষ্ঠ হয়ে পড়েছেন রিকশা চালক সহ দিনমজুর মানুষ। তীব্র গরম সহ্য করে চালিয়ে নিতে হচ্ছে জীবিকা নির্বাহের কাজ। গরমে জনজীবন অতিষ্ঠ, লোকজন বাইরে বেরোচ্ছে কম, লোডশেডিংয়ের সমস্যা,
রাস্তাঘাট উত্তপ্ত অনেক। আল্লাহর কাছে প্রার্থনা যেন আল্লাহ বৃষ্টি দেয়, মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনেন। এই রোদ্রে আসলেই ঠিকঠাক থাকতে পারতেছি না, অসুস্থ হয়ে পড়তেছি। এই ছাতার জন্য আমার খুব কষ্ট একটু কম হয়। চট্টগ্রামে এক সপ্তাহ টানা তাপদাহে জনজীবনে হাসপাস অবস্থা সৃষ্টি হয়েছে। তীব্র গরমে ঘরের বাইরে যেমন স্বস্তি মিলছে না, তেমনি বিদ্যুতের লোডশেডিং এর কারণে ঘরেও টেকা যাচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, অসুস্থ হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। বাইরে তো বেরোনোই যাচ্ছে না, আর বাসা বাড়িতে যখন কারেন্ট চলে যাচ্ছে সেই অবস্থার কথা তো একেবারেই না বললেই নয়। তাই বেহেন্দার লোকজন কম, আমরা কিভাবে চলবো কিভাবে খাবো তা বলতে পারতেছি না। রোদ্দুরি গাড়ি চালানো যাচ্ছে না, বুঝছেন। আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য খুব সমস্যা। খাওয়া দাওয়া সব দিক দিয়ে অশান্তি, নষ্ট হয়ে যায় খাবার টাবার। ফরিদপুরে টানা গরমের কারণে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় বাড়ছে গরমের তীব্রতা। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড গরম পড়ার কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এ মাসের শুরু থেকে গরমের সঙ্গে এই রোগের প্রকোপ বাড়তে শুরু করে। ডায়রিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় করিডোরের মেঝেতে ঠাঁই হচ্ছে অনেক রোগীর। ব্যাপক রোগে হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 2-3 দিন পরে কালবৈশাখীর মতো দমকা থেকে ঝড় হওয়ার সাথে বৃষ্টি বজ্রবৃষ্টি হলে এই তাপপ্রবাহ কিছুটা কমে যাবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানী ঢাকায় হঠাৎ বৃষ্টি নামলেও স্বস্তি মিলছে না নগরবাসীর। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী হাসান জাকির, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাকির, গরমের নাগরিক দুর্ভোগ কেমন দেখছেন আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু যেই তাপদাহ, এতে কিন্তু অতিষ্ঠ হয়েছে নগরবাসী, এবং রোদের এত পরিমাণ তাপমাত্রা যে নগরীর কোথাও যদি কোনো বটবৃক্ষের ছায়া কিংবা কোনো গাছের ছায়া পায়, তার শীতলতায় মানুষজন কিন্তু ছুটে আসছেন কিছুটা স্বস্তির জন্য। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে তেজগাঁ এলাকার যেখানটাতে আমি দাঁড়িয়ে আছি, এখানে একটি বটগাছ রয়েছে, এই পুরনো বটগাছ। এই বটগাছের ছায়াতলে যারা রয়েছেন ভ্যান চালক কিংবা রিক্সা চালক, তারা কিন্তু কিছুটা আরাম করার চেষ্টা করছেন। যে গরমের যেই তীব্রতা, সেই তীব্রতায় নিজেকে বাঁচাতে কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন যে ভ্যান গাড়ির উপরে নিজেকে লেলিয়ে দিয়ে কিছুটা আরাম করার চেষ্টা করছেন। ক্লান্ত শরীর তার। পাশেই আরও কয়েকজন রয়েছে যারা রিক্সা চালক, তারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে গরমে অতিষ্ঠ হয়ে কিন্তু তারা এই গাছের শীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। এমনিভাবে নগরীর বিভিন্ন জায়গায় যেখানে আপনার একটুই গাছ পাওয়া যাচ্ছে, সেই গাছের ছায়াতলে তারা আশ্রয় নিচ্ছেন। এবং আমরা যদি দু একজন চালকের সঙ্গে একটু কথা বলতে চাই 1 মিনিটের জন্য, যে মুরব্বী, আপনি এই যে গাছের নিচে বসে আছেন কেন? ছায়ার মধ্যে বই রয়েছি। জি জি, ছায়ার মধ্যে বই রয়েছি। গরমটা কি বেশি লাগছে? হ্যাঁ, গরমটা বেশি। শুনছেন যে একজন পথচারী যিনি রিক্সা চালক রয়েছেন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ছায়ার তলে তিনি আশ্রয় নিয়েছেন, এবং এমনিভাবে নগরীর বিভিন্ন জায়গায় যেখানেই একটু শীতল ছায়া পাওয়া যাচ্ছে, সেখানেই কিন্তু মানুষজন নিজেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য সেখানে আশ্রয় নিচ্ছেন। এবং বিশেষ করে নগরীর যে সকল জায়গাগুলোতে শরবত কিংবা ভ্রাম্যমাণ দোকান রয়েছে, সেই সকল দোকানে গিয়ে অনেকে আমরা দেখেছি যে তারা ঠান্ডা পানি নিয়ে হাত মুখ ধোয়ার চেষ্টা করছেন, এবং অনেকে কিন্তু শরবত খাওয়ারও চেষ্টা করছেন। শারমিন, আরেকটি কথা না বললেই না, যে আমরা যে সকল চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা একটি পরামর্শ দিয়েছেন, এই রোদে যারা ঘর থেকে বের হবেন
তারা অন্তত যাতে একটি ছাতা নিয়ে বের হয়, অন্তত রোদের যে তাপমাত্রা সেই তাপমাত্রা থেকে নিজেকে কিছুটা আশ্রয় তারা নিতে পারে। নিজের শরীরের প্রতি যত্নবান হওয়ার জন্যও চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। সেই সাথে বেশি বেশি ডাবের পানি কিংবা খাবার স্যালাইন খাওয়ার প্রতি চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিয়েছেন। শারমিন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে গরমের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে আপনাদের সেটি আমরা জানিয়ে দিব। জাকির, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান জাকির। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দিন যতই গড়াচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে। তীব্র গরমে পথচারী ও কর্মব্যস্ত মানুষ হাঁপিয়ে উঠছেন। তাই গরম থেকে কিছুটা প্রশান্তি পেতে ও তৃষ্ণা মেটাতে রাজধানীতে অনেকে পথের ধারে তৈরি অস্বাস্থ্যকর ঠান্ডা শরবত খাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে কেমিক্যাল মেশানো ঠান্ডা শরবত খেয়ে যে কোনো মুহূর্তে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকি রয়েছে হেপাটাইটিস এবং টাইফয়েডেরও। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। চলমান তাপপ্রবাহে জনজীবন অনেকটাই বিপর্যস্ত। তাপমাত্রা বাড়ায় গরমে ক্লান্ত পথিক ও রাস্তায় কর্মব্যস্ত মানুষ। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে দাবদাহের মাঝে পান করছেন লেবু ও বেলসহ নানা ধরনের ফলের শরবত। চোখের সামনেই অস্বাস্থ্যকর পরিবেশে অনিরাপদ পানি দিয়ে তৈরি হলেও দোকানদারদের দাবি এসব শরবত স্বাস্থ্যসম্মত। ফিল্টার পানি ব্যবহার করি। কোন কোম্পানির ফিল্টার পানি তা তো জানি না, কোম্পানিতে দেওয়া যায়। কোন পানি দিয়ে তৈরি এটা যদি আমি দেখতাম তাহলে তো আপনি আমার প্রশ্নটা করতেন না। এখন জানি যে বাইতুল মোকাররমের পশ্চিম সাইডে ওই গেটে ভালো পাওয়া যায়, ওখান থেকে আইনা ব্যবহার করা হয়। চিনি দেই, চেরান দেই, বরফ দেই, লেবু দেই, বিট লবণ দেই। দোকানদারের কথা বিশ্বাস করে পথচারীরা নির্বিঘ্নে পান করছেন নানা ধরনের শরবত। ভালো লাগছে, খাইছি, ভালো লাগছে, ঠান্ডা, ভালো গলার চেষ্টা মিটাই। ওর কাছে আমি জিজ্ঞেস করে নিলাম প্রথমেই, ও বললো যে না এটা ফিল্টার পানি। এটা স্বাস্থ্যকর অবশ্যই না, তারপরও এখন রাস্তাঘাটে আর কি পাওয়া যায়, তৃপ্তি নেওয়ার জন্য এটা খাওয়া, আর কিছুই না। রাস্তাঘাটে যেসব খাবার তৈরি হয় এইসব আমাদের খাওয়া উচিত নয়। এইসবের মধ্যে কেমিক্যাল বা অন্য কিছু দিয়ে তৈরি করা হয়। আপনার মাধ্যমে সবাইকে সাজেস্ট করবো যে সবাই যেন বরফ ছাড়া খায়। বরফটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে খোলামেলা পরিবেশে তৈরি শরবত ও পানীয় উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। যখন এই গরমের মধ্যে কেউ অতিরিক্ত ঠান্ডা পানি খুব দ্রুত খায়, এটা কিন্তু স্বাস্থ্যকর নয়। এটা কিন্তু আমাদের শরীরে ইন্টারনাল টেম্পারেচারটাকে হঠাৎ করে র্যাপিড ডাউন করে দেয়। রাস্তাঘাটে যে শরবত পাওয়া যাচ্ছে অথবা ঠান্ডা পানীয় ফুটপাতে পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু পানির সোর্সটা আমাদের দেখতে হবে। দেখা গেলো যেগুলো খুব অস্বাস্থ্যকর পানি দিয়ে বানাচ্ছে। তীব্র গরমে স্বস্তি পেতে স্বাস্থ্যসম্মত উপায়ে পানীয় পান করার পাশাপাশি নানা পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। বারবার মুখে পানি দেওয়া, একটা ভিজা রুমাল রাখা যেটা শরীরে স্পঞ্জিং করা, আর পানি আপনি দরকার বোধে রাস্তার পানি না খেয়ে, অস্বাস্থ্যকর পানি না খেয়ে আপনি যখন একটা দোকান থেকে মিনারেল ওয়াটার নিলেন যখন আপনি ফুটপাতে থাকবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বরিশালে তরমুজ, গরুর মাংসের পরে এবার ব্যবসায়িক সিন্ডিকেটে পড়েছে ডাব। অসুস্থ রোগের পথ্য বা তাপদাহে তৃষ্ণা নিবারণের জন্য কার্যকর ডাব এখন সর্বসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। মূল্য নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। আসাদ চৌধুরীর ক্যামেরায় ডাব ব্যবসায়ীদের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। এই প্রচণ্ড তাপদাহে তৃষ্ণা নিবারণে বা অসুস্থ রোগীর প্রত্যয় হিসেবে দেশি পানীয় ফল ডাবের বিকল্প নেই। ভৌগোলিক কারণেই এ অঞ্চলে উৎপাদনেও এগিয়ে এই ডাব। একটু গরমেই কয়েক গুণ বেড়ে যায় এর কদর। তখনই নড়ে চড়ে বসে ডাব ব্যবসার অসাধু সিন্ডিকেট। দেশি ফলগুলোর দিকে একটু সরকার এবং ভোক্তাধিকার একটু নজর দেওয়া উচিত, যাতে এটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। শরীরের জন্য প্রয়োজন একটা ডাব, সেই ডাব খেতে আসলে আমরা ডাব খেতে পারি না। আমরা অসহায় হয়ে পড়েছি সিন্ডিকেটের কাছে। গাছ মালিক ডাব প্রতি 30 থেকে 40 টাকা পেলেও সাধারণ গ্রাহককে কিনতে হয় 100 থেকে 150 টাকায়। হাসপাতালের সামনের চিত্র হয় আরো ভয়ানক। রোগী ভর্তি, সেই জন্য কি ডাব নিতে আসি, দাম অনেক বেশি। সবকিছুর দাম কমাই দেওয়া, এটা সরকারের কাছে এটাই দাবি। ডাবের দাম শুনেই নাভিশ্বাস ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। তাই দ্রুত এই নিত্য প্রয়োজনীয় ফলের মূল্য নির্ধারণের দাবি সচেতন মহলের। ধরো কিছু লাভ হইবে, তারপর তো বিক্রি করবে, তাই বলে যে যেই টাকা দিয়েছে তার দ্বিগুণ 3 গুণ দামে বিক্রি করবে, এটা তো হয় না। টাওয়ার থাকতে গাছে ফলন খুব, রোজার আগে হইতো না ডাব,
সব কাটতে গ্রামেরা টাটায় ঢাকা বেঁচে দিয়েছে। জানে দুইটা লোক খাটে, দুইটা লোকের বদলা আসে না, একটা গাড়ি বেড়া আসে না। হ্যাঁ আমার দ্বারা কয়টা বেচবে, আমি কয়টা বেচবো, আমার তো 10টা লাগবে। ডাব সহ সকল পণ্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য নিবিড় পর্যবেক্ষণের আশ্বাস দেন জেলা ম্যাজিস্ট্রেট। এই ডাব সহ যে কোনো ফলই হোক বা অন্য কোনো পণ্য সেটা যাতে মূল্য যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য আমরা কাজ করব। প্রচণ্ড এই তাপদাহে দেশি ফল ডাব তৃষ্ণা নিবারণের কারণ। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর মূল্য শুনে ক্রেতাদের যেন নাভিশ্বাস। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর নতুন করে মধ্যপ্রাচ্যেও যুদ্ধের দামামা বাজায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন যদি যুদ্ধ লেগেই পড়ে তাহলে দেশের রপ্তানি আমদানি অনেকটাই ঝুঁকির মধ্যে পড়বে। ডলার ও জ্বালানি তেলের দাম বাড়বে, সেই সাথে বাড়বে উৎপাদন ব্যয়, ফলে প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেক্ষেত্রে সরকারকে এখনই প্রস্তুত থাকার আহ্বান জানান বিশেষজ্ঞ। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। করোনা মহামারী কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন, সবশেষ ইরানের সঙ্গে উত্তেজনায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। এমন পরিস্থিতিতে সরকারের সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন ব্যবসায়ীরাও। এমনিতেই আগের পরিস্থিতি সামলে উঠতে আরও সময় লাগবে, তার মধ্যে যদি আরেকটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। তো যুদ্ধ মানে ধ্বংস, আর এই ধ্বংস প্রত্যেকটা সেক্টরে, ব্যবসায়ীর ক্ষেত্রে তো অবশ্যই ইফেক্টিভ। যুদ্ধ হবে, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো আমাদের কাছ থেকে কিনবে না, আমরা তাদের কাছ থেকে যেটা নিব, বিশেষ করে তেলের উপর একটা ইফেক্ট পড়বে। আর তেলের উপরে ইফেক্ট পড়লে বিশ্বব্যাপী অর্থনীতির উপর একটা ইফেক্ট পড়বে, এটা নিশ্চিত। তেলের দাম বাড়বে, শিপিং কস্ট বাড়বে, সব কিছু বেড়ে যাবে। যখন বেড়ে যাবে তখন আমাদের সবকিছুই আমাদের এটার মধ্যে জীবনযাত্রার মধ্যে একটা পড়বে, একটা প্রভাব পড়বে এটার মধ্যে। যুদ্ধে আমরা সরাসরি এফেক্টেড না হলে কিন্তু আমরা পার্টলি এফেক্টেড। অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ শুরু হলে অবশ্যই জ্বালানির দাম বাড়বে, সেক্ষেত্রে দেশের প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়বে, ফলে বাদ যাবে না ব্যবসা বাণিজ্য। ইরান ইসরায়েল ওয়ারটা যদি চলতে থাকে বা এটা যদি আরও এক্সপান্ড করে তো ডেফিনেটলি তেলের প্রোডাকশন কমে যাবে। তেলের প্রোডাকশন কমে গেলে তেলের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে গেলে তো আমাদের আমদানি খরচ বেড়ে যাবে, তাই না? ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, আপনার ইম্পোর্টের ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। এমনিতে আমাদের বিরাট আমদানি রপ্তানির বিরাট একটা ঘাটতি, তার মধ্যে যদি আমদানি কস্ট যদি আরও বেড়ে যায় তাহলে তো ব্যালেন্স অফ পেমেন্টের উপর ইম্প্যাক্ট আরও বাজেভাবে পড়বে এবং আমাদের ডলার ক্রাইসিসটা আরও প্রলং করবে। সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। সহজভাবে অর্থাৎ এখান থেকে রপ্তানি করা যায় এবং সহজভাবেই আমদানি করা যায়, সেটাই সরকারে দেখবে। বিশ্ব নেতৃত্বের সঙ্গে বসা, জাতিসংঘের সঙ্গে বসা, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধটাকে নিরসন করা। অর্থনীতি ভালো চলে, কখনো খারাপ চলে, তো যখন খারাপ চলে তখন কিন্তু আপনি ভালো চলার মতো করে আপনি চলবেন না, তখন আপনাকে একেবারে খুব প্রায়োরিটি বেসিসে আপনাকে চলতে হবে, যেখানে খরচ করলে আপনার নয়। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাজারে আদা, রসুন, পেঁয়াজ সহ সব ধরনের মশলার দাম বেড়েছে। তবে সরকারের বেঁধে দেওয়া প্রতি লিটার তেলের দাম বাড়ালেও আগের মূল্যেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। নতুন করে বাড়েনি সবজির দাম, কিছুটা কমেছে মুগরির দাম। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। বাজারে আলু ও মশলা পেঁয়াজের দাম নতুন করে বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের নিত্যপণ্য। আলুর রেট ঈদের আগে 28-29 ছিল, বর্তমানে 5-50 টাকা কেজি চলতেছে। ঈদের আগে ছিল 35 টাকা 40 টাকা, ঈদের পরে দাম বাড়ছে। তবে সরবরাহ না থাকায় সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না সয়াবিন তেল। 5 লিটারে 10 টাকা করে বাড়ছে। এই মালটা হয়তো আপনার শনিবার রোববারে ছড়িয়ে আসবে। এগুলি আগের আছে, আগের দামে আমরা বিক্রি করছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলি আগের দামে আছে। বেড়েছে আলু ও মাছের দাম, তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। চাষের পাবদা মাছ 350 400 টাকা কেজি, চাষের রুই মাছ 400 টাকা কেজি, কাতল মাছ 400 450 টাকা কেজি, এই নদীর চিংড়ি মাছ 1200 টাকা 1100 টাকা কেজি, দেশি মাগুর মাছ 1000 টাকা 900 টাকা কেজি, ইলিশ মাছ তো অনেক দাম। ঈদের আগে ছিল 240-50 টাকা কেজি, এখন ঈদের পরে হইতেছে আপনার ব্রয়লার। ছাড়া চাল, ডাল ও সবজির দাম আগের মতোই। সামনে আমাদের যে বৈশাখ সিজন, আমরা হয়তো বা 1-2 সপ্তাহ পরে চাল পাবো, পাইলে আশাবাদী আমরা চালের দাম কমবে।
যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে মুদি আইটেম যা কিছু যা বাড়ার আগে যে বাড়ছে ঈদের আগে আর কমে নাই ওই মিলে এইভাবে ভরে আছে, কিছুই কমে নাই। এসএম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। শুরু হয়েছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। লোকসভার 543টি আসনে এই ভোট নেওয়া হচ্ছে। এবার নির্বাচন হচ্ছে 7 দফায়। দেশের 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নির্বাচন হচ্ছে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। একই সঙ্গে আরও নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার 60টি এবং সিকিমের 32টি আসনে। জোবায়ের রহমানের রিপোর্ট। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। লোকসভার 543টি আসনে এবার নির্বাচন হচ্ছে 7 দফায়। প্রথম দফায় 21টি রাজ্যের মোট 102 আসনে ভোট হচ্ছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে এবার ভোট হবে 44 দিন ধরে। 55 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে এবার ভোট দিচ্ছেন 96 কোটি 90 লাখ নিবন্ধিত ভোটার। ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 7টা থেকে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। একযোগে 4 জুন ফলাফল ঘোষণা করা হবে। বহুদলীয় গণতান্ত্রিক দেশটিতে নির্বাচনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দল ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে নির্বাচনের প্রধান দুইটি প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি, বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এবং বিরোধী কংগ্রেসের নেতৃত্বে 26টি দল নিয়ে গঠিত ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। 543টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 42টি আসন। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন হচ্ছে লোকসভার 3টি আসনে। আসন 3টি হল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। জানা যায় পুরো দেশের 28টি রাজ্য ও 8 কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নির্বাচন হচ্ছে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। একই সঙ্গে আরও নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার 60টি এবং সিকিমের 32টি আসনে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বিএনপির বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সবই অপরাধের বললেন প্রধানমন্ত্রী। কৃষিখাতের উন্নয়নে কৃষক লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান। তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন, তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। নিম্নমানের শরবত পানে স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীর মানুষ। তরমুজ গরুর মাংসের পরে এবার ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে বরিশালে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ডাব, মূল্য নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলে। ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া ইরাকেও বিস্ফোরণ, 3টি ড্রোন ধ্বংস করেছে ইরান। যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvdb news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।